সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আই ওপেনারে। আপনাদের সঙ্গে আছি আমি সাইমা ওয়াহাব। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি যিনি শুধু খাবার উপভোগই করেন না, খাবারের স্বাদ কেমন হবে এবং কোন রেস্টুরেন্টে যাওয়া যাবে সেই বিষয়েও কথা বলেন। রাস্তার ফুচকা থেকে শুরু করে 5 স্টার হোটেলের নামি দামি সব খাবারও তার অভিজ্ঞতা এবং তার উপভোগের জায়গাটা চলে আসে। চলুন আর দেরি না করে আমরা আমাদের অনুষ্ঠানে চলে যাই। তানহা ইসলাম আমাদের সাথে আছেন। কেমন আছো তানহা? আপু আমি ভালো আছি, আপনি ভালো আছেন? না, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি শুরুটা একটু তোমার শুরু থেকে শুরু করি। তোমার শুরুটা আসলে এই যে ফুড ব্লগিংয়ে তুমি আসলা, সেটা কিভাবে আসলা এবং তোমার পথচলাটা কিভাবে শুরু হলো সেটা জানবো। 2015 সাল থেকে বেসিক্যালি আমি ফুড নিয়ে ছবি পোস্ট করতাম। সো আমি আর আমার পার্টনার আমরা বাইরে খেতে খুব পছন্দ করতাম। তো পার্টনার বলতে আমার হাজবেন্ড। ওকে। সো যেটা হয় যে অনেক জায়গায় খাওয়া হতো, সো ছবি পোস্ট করতাম। সো ধীরে ধীরে যেটা হয় যে মানুষ কমেন্ট করা স্টার্ট করলো যে খাওয়াটা কেমন। ফার্স্ট এটা একদম ছবি ছিল, কোনো রিভিউ না, কিচ্ছু না। সো মানুষ আমাকে মেসেজ করা স্টার্ট করলো যে বার্থডেতে যাবো, ডেটে যাবো, ফ্যামিলি নিয়ে যাবো। সো কিছু রিকমেন্ডেশন চাইলো। সো তখন আমি চিন্তা করলাম যে আমি যেই জায়গাগুলোতে যাই আমি যদি একটু করে রিভিউ অ্যাড করে দেই যে এটা খেয়েছি, এই দাম ছিল, এরকম ভালো লেগেছে কি ভালো লাগে নাই। সো সেটা আমি ধীরে ধীরে অ্যাড করা স্টার্ট করলাম। সেটা তোমার পার্সোনাল ফেসবুক পেজ? একদম পার্সোনাল ফেসবুক না, আমার একটা অ্যাকাউন্টই ছিল আলাদা করে, ইনস্টাগ্রামে স্টার্ট করি। সো যেটা হয় যে আমি যখন ওটা পোস্ট করা স্টার্ট করি তখন মানুষও কমেন্ট করা স্টার্ট করলো, আরো মানুষ আমাকে মেসেজ করা স্টার্ট করলো। সেটা কবে, কোন সালে? 2015-16 থেকে আর কি। 15-16 থেকে। হ্যাঁ, তখন মানুষের ওই ধারণাটাও ছিল না ফুড ব্লগিং জিনিসটা কি, ওটা আসলে মানে অত ওয়াইডলি সবাই জানতো না, রাইট? সো কেউ যদি কোথাও যেত সে খাবারটা নিয়ে একটু পোস্ট করতো। সো যেটা হয় যে 17 সালের দিকে কয়েকজন ব্লগার এরকম আমার মতো যারা ছোট ছোট করে ব্লগ লিখছিল, সো ওরা মেসেজ করলো যে আমরা কয়েকজন ফুড এনথুজিয়াস্ট, আমরা চল একটা মানে হ্যাং আউট করি, যারা খাবার নিয়ে কাজ করি বা খাবার খুব পছন্দ করি। তখন আসলে কাজ ছিল না, তখন আসলে খাবার নিয়ে লিখতাম আর কি, খাবার খেতে পছন্দ করতাম। তো আমাদের একটা ছোট্ট হ্যাং আউট হয়, ধানমন্ডির একটা ছোট রেস্টুরেন্টে হ্যাং আউট হয়। তো সেখানে আমরা প্রায় 10 জনের মতো ছিলাম। তো আমরা যখন সবাই একসাথে বসি, খাওয়াগুলো নিয়ে যখন লিখি, তো ওটা অন্যান্য ফুডের রেস্টুরেন্ট ওনারদের চোখে পড়ে। সো ওরা তখন আমাদেরকে রিচ আউট করা স্টার্ট করলো। ওটা একদম পার্সোনাল থেকে, একদম মানে পার্সোনালি শুরু করো, যে এমন না যে পেইড কেউ ডেকে নিয়ে যাচ্ছে, তোমাদের পছন্দের জায়গা থেকে তোমরা একটা নিজেরাই। হ্যাঁ, তো যেটা হয় যে তখন আমাদেরকে রেস্টুরেন্ট ওনাররা রিচ আউট করা স্টার্ট করলো যে আমরা নতুন রেস্টুরেন্ট খুলেছি, তোমরা আসো, তোমরা একসাথে সবাই আসো। তো তখন আমরা একসাথে 10-15 জন এক জায়গায় যেতাম, ওরা আমাদের ফুড দিত, সবাই শেয়ার করতাম। তো যে যার পেজ থেকে শেয়ার করতাম, একই টাইপের জিনিস, একই ফুড সার্ভ করতো, সো সেগুলো আমরা শেয়ার করতাম। সো এখান থেকে মেইনলি ফুড নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনটা স্টার্ট হয়। তারপরে 19 সালের দিকে একটা ফার্স্ট আমার কাজ হয় একটা কেটারিং সার্ভিসের সাথে। সো ওরা আমাকে একটা ছোট অ্যামাউন্ট পে করে, সেটা আমার ফার্স্ট পেইড ওয়ার্ক ছিল। সো আমি কেটারিংটার জন্য কাজ করি। তারপরে ধীরে ধীরে বিভিন্ন ব্র্যান্ড, নট জাস্ট ফুড, ডিফারেন্ট ব্র্যান্ডের সাথে আমার এখন অনেক কাজ করা হয়। বাট সেটা ছাড়াও আমি যেহেতু আমি মানে বাইরে খেতে খুব পছন্দ করি, আমি কিন্তু নিজেও অনেক জায়গা কভার করি। আমাদের মানে প্রতি সপ্তাহে আমাদের প্ল্যান থাকে যে আমরা শুক্র শনিবার করে কোথাও খেতে যাব, নতুন কোনো রেস্টুরেন্ট হতে পারে, সেটা স্ট্রিট ফুড হতে পারে, সেটা একদম পার্সোনালি নিজে থেকে আমরা সবসময় কভার করি। বিকজ আমরাও চাই যে আমরা একটা জায়গায় গিয়েছি, আমাদের যেই মানে এক্সপিরিয়েন্সটা ছিল, নতুন একটা রেস্টুরেন্টে গিয়েছি, নতুন কোনো খাবার ট্রাই করেছি, বিকজ আমাদের অডিয়েন্সটা সবসময় নতুন জিনিস দেখতে চায়, নতুন রেস্টুরেন্ট। মানে আগে তুমি তোমার এক্সপিরিয়েন্সটা নাও, তারপরে তুমি যাও হচ্ছে গিয়ে যে ফুড ব্লগিং, মিক্স এন্ড ম্যাচ। তোমার পেজের নাম হচ্ছে ফুডিশি। জি। এখন কি তোমাকে সবাই ফুডিশি নামেই চেনে নাকি তোমার নামটাও জানে? অনেকে আমার আসলে নামই জানে না। দেখা যায় যে আমার সাথে আরো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ওরা সবাই আমাকে ফুডিশি ডাকে, ফুডিশি আপু, ফুডিশি বলেই ডাকে। সো আমার নাম হয়তো জানে বা অনেকেই জানে না, বাট এই নামটাই আসলে মানে এখন ফেমাস হয়ে গেছে, সবাই এই নামটাই জানে আমার এখন। পারফেক্ট। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে তুমি যখন একটা রেস্টুরেন্টে ধরো যাচ্ছ, এখনকার রেস্টুরেন্টগুলো অনেক ফ্যান্সি হয়, যে খুব সুন্দর করে সাজানো থাকে, মনোরম পরিবেশ, তুমি সেখানে গেলা এবং তাদের খাবারটাও তোমার ভালো লাগলো। তো এটা তো একটা বিষয়। হ্যাঁ, অনেক সময় খাবার কিন্তু ভালো লাগে না, তখন সেটাকে কিভাবে তোমরা আসলে মিক্স অ্যান্ড ম্যাচ করো? তো আমি যেটা করি সেটা হচ্ছে আমি যখন নিজে কভার করতে যাই, সো যেটা হয় যে একটা রেস্টুরেন্টে কিন্তু পুরো মেনু সবগুলা খাবারই ভালো হবে না। আবার আরেকটা জিনিস হতে পারে যেটা হয় যে ধরেন আমি একটা ফুড খেলাম, আমার বোন বা আমার হাজব্যান্ড ফুডটা খেলো, ওদের কাছে খুব মজা লাগছে,
আমার কাছে মনে হয়েছে যে না, আমার মনে হয় যে আর একটু স্পাইস হলে ভালো হইতো, বা অনেক সময় মনে হয় যে আমার কাছে খুব মজা লাগছে, আমার বোন বলছে না এটা অত একটা বেশি জমে নাই আমার, আমি এটা নেক্সট টাইম ট্রাই করবো না। সো এটা এক একজনের টেস্ট বাডের উপর এক এক রকম ভ্যারি করে। সো যেটা হয় যে রেস্টুরেন্টগুলো এখন কম্পিটিশনটা এত বেশি যে আসলে কেউ খাবার খারাপ দিয়ে বিজনেস করতে পারবে না, তারা বেশি দিন বিজনেসে টিকে থাকতে পারবে না। বিকজ আগে যেরকম একদম বেসিক খাবার সেল করা হতো লাইক বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, বাট এখন কিন্তু বাংলাদেশে অনেক অনেক কুইজিন আসছে, নট জাস্ট ইন ঢাকা। আমি যখন চিটাগাংয়ে যাই, সিলেটে যাই, অন্যান্য সিটিগুলিতে যাই, তখন দেখি ওরা ওখানে জাপানিজ কুইজিন, কোরিয়ান কুইজিন, থাই কুইজিন, অনেক টাইপেরই ফুড সেল করতেছে, অ্যান্ড নট 100% অথেন্টিক বাট ক্লোজার টু অথেন্টিক। সো আমার নিজেরও খুব ভালো লাগে। সো আমার যদি কোনো জায়গায় গিয়ে এরকম একটা এক্সপিরিয়েন্স হয় যে কোনো একটা খাবার ভালো লাগে নাই, সো আমি ডেফিনেটলি যদি ম্যানেজার থাকে ম্যানেজারকে রিচ আউট করি, খাবারটা কীভাবে ইমপ্রুভ করতে পারলে আরও ভালো হয়, বা ওনারের সাথে যদি আমার কানেকশন থাকে সেই ফিডব্যাকটা আমি 1-to-1 জানিয়ে দিই। অ্যান্ড আমি যখন রিভিউটা করি আই মেক শিওর যে আমি তখন আমার ফলোয়ারদেরকে জানাই যে আমি এই খাবারগুলো ট্রাই করছি, আমার এই খাবারগুলো খুব মজা লাগছে। সো আমি ওটা তখন আমার ফলোয়ারদেরকে রিকমেন্ড করি। সেটা কিন্তু পেইডের ক্ষেত্রে নাকি সেটা তোমার সবসময়? সো আমি যখন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করি, ওদের জন্য যখন কন্টেন্ট বানিয়ে দিই, আমি সবসময় ওনার বা এজেন্সিদেরকে বলে থাকি যে আমার কাছে যে খাবারটা ভালো লাগছে সেটাই আমি ভালো বলবো খাবার। যদি আমার কাছে মনে হয় যে কোনো খাবারের ইমপ্রুভমেন্ট দরকার, আমি কিন্তু সেটা আমার ইফ ইউ সি মাই ভিডিও, আমি কিন্তু ভিডিওতে বলে দিই যে এই জিনিসটা আমার কাছে একটু বেশি অয়েলি লাগছে, বা এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে একটু লবণ কম বা লবণ বেশি, বা এই জিনিসটাতে আমার মনে হয় মশলা আরেকটু হলে বেশি ভালো লাগতো। একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, বিকজ আমি চাই না যে আসলে আমার রিভিউর জন্য কারো আসলে বিজনেসটা হ্যাম্পার হোক, বিকজ এভরিওয়ান শুড গ্রো অ্যান্ড এভরিওয়ান শুড হ্যাভ লাইক ওদের একটা মানে রুম থাকা উচিত গ্রো করার জন্য। সো ফিডব্যাকটা আসলে এভাবে কাজ করে। এই যে তুমি মশলা খাবার বললা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় যে ট্র্যাডিশনাল খাবারগুলোতে আসে, যেমন বাঙালি খাবার, আমরা একটু মশলাদার খাবার পছন্দ করি। তো এখনকার ট্রেন্ডও তো আছে, তো দুইটার দুই রকমের একটা আমেজ। তো সেটাকে তুমি কোনটাকে প্রেফার করো সবচেয়ে বেশি, নাকি দুইটাই সমানভাবে যায়? সত্যি কথা বলতে আমার ফলোয়াররা ওরা ট্রেন্ড খুবই পছন্দ করে, অ্যান্ড ওদেরকে সার্ভ করার জন্য আমাকে ট্রেন্ডটাও রাখতে হয়, আমাকে ট্রেডিশনাল ফুডটাও রাখতে হয়। সো ট্রেডিশনাল ফুড বলতে আমাদের যে লোকাল যে বাংলাদেশি কুইজিন আছে, আর আমি মনে করি আমাদের কুইজিনটা এত আন্ডাররেটেড কিন্তু এত মজা, অনেক মানে বড় বড় ব্লগারও আছে অন্যান্য দেশের যারা আসলে জানেই না যে বাংলাদেশের যে কুইজিন আছে আর এটা এত মজা। সো আমি সবসময় ট্রাই করি আমার যখনই সুযোগ হয় যে বাংলা কুইজিনটাকে আর একটু বেশি তুলে ধরার জন্য। সেটা তো পার্সোনালি আমার প্রেফারেন্স থেকে বলি। তোমার পছন্দের খাবার কি, বাঙালি খাবার বেশি? বাংলা খাবার অ্যাজ লং এজ খাবারটা মানে খুব অয়েলি, আসলে অয়েলি বা খুব মশলা বা খুব ঝাল আমি খাই না। আমি একটু প্রেফার করি যে একটু গ্রিল টাইপ ফুড থাকবে, একটু বয়েল টাইপ ফুড থাকবে, একটু সালাদ হেলদি থাকবে, নট নেসেসারি হেলদি বাট খেতেও মজা হবে, বাট অ্যাট দ্য সেম টাইম মানে অতিরিক্ত থাকবে না মশলা বা তেল। সো আমার প্রেফারেন্সটা একটু ওরকম। তুমি তার মানে বলতে চাচ্ছ যে তোমার সোশ্যাল মিডিয়াতে তোমাকে সবচেয়ে বেশি যারা ফলো করে তাদের মধ্যে তোমার ট্রেন্ডি খাবারটাই সবাই বেশি প্রেফার করতেছে। সো ফিউশন, ট্রেন্ডি, নতুন নতুন কুইজিন, কারণ দেখা যায় যে মানে ঢাকায় এখন প্যান এশিয়ান কুইজিন অনেক রেস্টুরেন্টে প্যান এশিয়ান কুইজিন পাওয়া যায়, বাট আমি যদি একটা সবগুলো টেস্ট তো একরকম না, ডেফিনেটলি টেস্ট একরকম না, বিকজ এটা ফিউশন। বিকজ দেখা যায় যে ওরা হয়তো ওদের থেকে একটু রেসিপি নিচ্ছে, একটু নিজেদের মতো করে বানাইছে, লোকালি কিছু স্পাইস তারা সোর্স করছে। সো দেখা যায় যে মানে 5-7 করে টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়। সো বাট যেটা হয় যে মানে অ্যাজ লং এজ খাবারটা খুব মজা, মানুষ কিন্তু যাচ্ছে, আমার রিভিউ দেখেই যাচ্ছে। আরেকটা কথা বলি যে অনেকের তোমার রিভিউ দেখে হয়তো বা কেউ যাচ্ছে, অনেকে খুশি হচ্ছে, অনেকে খুশি হচ্ছে না। তো এরকম কিন্তু অনেকেরই একটা নেগেটিভ ধারণাও কিন্তু আছে যে আমি ওর কথা শুনে এখানে গেলাম কিন্তু আমার আসলে ভালো লাগে না। আচ্ছা, ওইটা আসলে আমি সবসময় বলবো না যে ফলোয়ারদের ক্ষেত্রে হয়। অনেক সময় যেটা হয় যে একটা রেস্টুরেন্ট যখন শুরু করে তখন দেখা যায় যে ওদের একটা ভালো শেফ হায়ার করে, তো খাবার খুবই মজা থাকে, তারপর দেখা যায় যে কনসিস্টেন্ট থাকে না, 1 মাস 2 মাস পরে দেখা যায় শেফটা চলে যায়, ওদের খাবারের কোয়ালিটিটাও ড্রপ করে। তো এটা কিন্তু আমি নিজেও ফেস করছি। এমন অনেক রেস্টুরেন্ট আছে আমি ধরেন 4 বার গিয়েছি, লাইক 5th টাইমে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে খাবারটা তো এরকম ছিল না আগে, কারণ আমি তো লাস্ট 4 বার খাইছি। এটা কিন্তু অনেক রেস্টুরেন্টগুলোতেই হচ্ছে, তাই না? যে তোমার ধরো যে একটা রেস্টুরেন্ট আসলে খুব ওভার হাইপড, যে সবাই খুব পছন্দ করে ওখানে যাচ্ছে, কিন্তু এটা ধরে রাখতে পারছে, ধরে রাখাটা এটাই আসলে আমি এটার পেছনে কারণটা তুমি কি মনে করো? শেফ ফার্স্ট অফ অল, বিকজ আমাদের দেশে রেস্টুরেন্টরা অনেক বেশি নির্ভরশীল শেফদের উপরে। দেখা যায় নিজেদের রেসিপি থাকে না, শেফের রেসিপি, তো শেফ চলে যায়, রেসিপি চলে যায়, শেফ গিয়ে আরেকটা রেস্টুরেন্টে জয়েন করে, সেই রেস্টুরেন্টে সেম মেনু, সেম আইটেম, সেম টেস্ট, সেম প্রাইস। সো এরকমও আমি দেখেছি। কিন্তু এই যে তুমি যে শেফের নাম বললা, মানে শেফের কথাটা বলে, শেফকে তো আমরা চিনিও না কোনো রেস্টুরেন্টে, আবার কোনো রেস্টুরেন্টকে কিন্তু আমরা রেস্টুরেন্ট দেখি যে লাইভ রান্না করা হচ্ছে। সো তুমি আসলে কোনটাকে এখন প্রেফার করো? মানে তুমি কি মানে এখানে কোনো কিছু অ্যাড অন করতে চাও কিনা, যে লাইক কোন একটা রেস্টুরেন্ট তোমাকে
তোমাকে খাওয়া দিল এবং তুমি মনে করো যে এই লোকের খাওয়া তো আমি আগেও খেয়ে আসছি, এরকম কি কখনো হয়েছে? হয়, নট জাস্ট শেফ, যেটা হয় অনেক সময় ওয়েটারদের সাথে দেখা যায় ওনারা বলে আপু আমরা তো আপনাকে ওখানে সার্ভ করেছি, সেরকম শেফদের সাথে অনেক জায়গায় আমাকে দেখা হয়েছে, ওরা নিজে থেকে চিনতে পারে যে আপু আপনি আমাদের ওই রেস্টুরেন্টে এসে ওই খাবারটা ট্রাই করছিলেন না, সো তখন আমাদের মনে পড়ে যে না। সো শেফদের সাথে আমি কথা বলা ট্রাই করি, কারণ অনেক সময় থাকে যে একটা নতুন কুইজিন, হয়তো আমি সেই কুইজিনটা আগে কখনো ট্রাই করি না, সো আমি তখন শেফের কাছে জানতে চাই যে ওনার ব্যাকগ্রাউন্ডটা কি, উনি কোথা থেকে শিখেছে এই খাবারটা বানানো, আর এই খাবারটা রেসিপিটা মেনুতে দেওয়ার পিছে ইন্সপিরেশনটা কি, সো এটার পিছে অনেক গল্প থাকে। আরেকটা বিষয় আমি তোমার সাথে কথা বলতে চাই যে তুমি ধরো এখন অনেকে আছে রেস্টুরেন্টে, শুধু ক্যাফেও তো আছে, হ্যাঁ, যে খাওয়াটার থেকেও অনেকে মনে করে যে ক্যাফেতে গিয়ে একটু সময় কাটাই, অনেকে আছে ছবিও তুলবো, রাইট, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো তখন সেক্ষেত্রে তুমি মানে তোমার যে ব্লগিং এ, হ্যাঁ, তুমি কি সেগুলোকে পার্থক্য করে এভাবে করে তোমার ব্লগগুলো করো যে এই রেস্টুরেন্টে গেলে আপনি ছবি বেশি তুলতে পারবেন? আমি ডেফিনেটলি বলি। এমনও হয় যে দেখা যায় ক্যাফে তো গেলে মানুষ আসলে অত বেশি খায় না, হয়তো একটু স্যান্ডউইচ বা একটু কফি বা একটা ডেজার্ট খেলো, মানে এমনি যে রেগুলার রেস্টুরেন্ট গেলে তো আমরা অনেক কিছু অর্ডার দিই, তেহারি অর্ডার দিচ্ছি, বোরহানি অর্ডার দিচ্ছি, জর্দা অর্ডার দিচ্ছি, অনেক কিছু অর্ডার দিই, বাট ক্যাফেগুলোতে গেলে খাবারের অর্ডার খুব লিমিটেড থাকে। ক্যাফেতে যেটা হয় যে আপনি অনেক সময় বসে থাকতে পারবেন, আপনি চাইলে আড্ডা দিতে পারবেন, আপনি চাইলে কাজ করতে পারবেন, আপনি চাইলে একা কিছু টাইমও স্পেন্ড করতে পারবেন। সো আমি যখন ভিডিওগুলো বানাই আমি তখন মেক শিওর করি যে একটা রেস্টুরেন্ট বা ক্যাফের যদি ইন্টেরিয়রটা খুবই সুন্দর হয় আর খাবার যদি ভালো হয়, দুইটাই তো আমি কভার করি। বাট আমার কাছে যদি অনেক সময় যেটা হয় যে বাংলাদেশে রেস্টুরেন্ট ওনাররা রেস্টুরেন্টের ইন্টেরিয়র উপর বেশি ফোকাস করে যে না মানুষ আসবে হালকা পাতলা খাবে কিন্তু আমার ছবি তুলবে, আমার আর প্রমোশন হবে। সো আমি সেটাও মেনশন করে দিই যে এটা একটা ইনস্টাগ্রাম ওয়ার্দি, মানে আমরা এই টার্মটা ইউজ করি কন্টেন্ট ক্রিয়েশন, যে এটা একটা ইনস্টাগ্রাম ওয়ার্দি রেস্টুরেন্ট। এখানে আসলে এই জায়গাটায় একটা ভুল বোঝাবুঝি হয় যে ও আমাকে বলেছে এই রেস্টুরেন্টটা খুব সুন্দর, খাবার তো ভালো লাগে না। হ্যাঁ, সো এটাও হয়, আমার নিজেরও হয়েছে যে আমি এরকম রেস্টুরেন্টে গেছি, সো আমি ছবি টবি তুলছি, বাট খাবার যখন আসে আমার কাছে খাবারটা অনেক মিডিওকার বা অ্যাভারেজ লাগছে। সো সেটাও কিন্তু আমি মেনশন করি যে আপনারা যদি ছবি তুলতে চান তাহলে এই রেস্টুরেন্টটা পারফেক্ট, যদি হালকা পাতলা কিছু খেতে চান তাহলে আমার মনে হয় যে এই খাবারটা বা এই খাবারটা আপনারা অর্ডার করতে পারেন বা এটা স্কিপ করতে পারেন। আমি কিন্তু এরকমও বলে দিই যে এই আইটেমটা আপনারা স্কিপ করতে পারেন। সো এভাবে আমি আর কি মানে রিভিউটা জেনারেট করি। আচ্ছা, আরেকটা বিষয়, যেমন ধরো খাবারের ছবি তোলার যে বিষয়টা থাকে, হ্যাঁ, আমরা তো তুমি তো একটা সময় তো আগে ছবি তুলে পোস্ট করতাম, তারপরে এটা আস্তে আস্তে ভিডিওর দিকে গেল, এখন তো সবাই রিলস করে, এখন তো হ্যাঁ রিলসের একদম সবাই, এবং এটা অনেক সময় রেডিমেড রিলসের টেমপ্লেটও থাকে, তখন ওইটার মধ্যে অনেকে হয়তো বা বসে। তো তুমি যখন কাজটা করো তখন সেটা তুমি কি তোমার টিম নিয়ে গিয়ে সেটা করছো নাকি মোবাইলেই করছো, মানে এটা আসলে কিভাবে কোঅপারেট, মানে কিভাবে কোঅর্ডিনেট করো? আসলে আমার যেটা হয় যে আমি তো নিজে থেকে একদম অর্গানিক্যালি মানে নিজে একদম কন্টেন্টটা জেনারেট করে থাকি, ভিডিওটা মোস্টলি আমি করি, বাট আমার সাথে আমার বোন থাকে, আমার ফ্রেন্ড থাকে, আমার হাজব্যান্ড থাকে, ওরা আমাকে অনেক সাপোর্ট করে আমার কোনো শ্যুট বা কিছু থাকলে। বাট এমনিও যখন আমরা খেতে যাই তখন দেখা যায় যে আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করাতে হেল্প করে যখন আমরা নিজেরা কভার করতে যাই। সো টিম বলতে আমার ম্যানেজার আছে, সো ব্র্যান্ডের যত ডিল থাকে, বিকজ আমার পক্ষে আসলে একসাথে এত কিছু ফোকাস করা সম্ভব হয় না। সো এডিটটা ডিপেন্ড করে ব্র্যান্ড টু ব্র্যান্ড, কিছু ব্র্যান্ডের অনেক স্ক্রিপ্টেড থাকে, যেরকম বড় বড় ব্র্যান্ডগুলো, রেস্টুরেন্ট না, কিছু বড় বড় ব্র্যান্ড লাইক কোনো ফুড ব্র্যান্ড বা ক্লোদিং ব্র্যান্ড বা হোয়াট এভার, সো ওরা বলে দেয় যে এভাবে এভাবে ফ্লোটা যাবে, এভাবে এভাবে এই ট্রানজিশনটা আসবে। সো তখন আমি আসলে এডিটর হায়ার করি, বাট তাছাড়া আমি চেষ্টা করি সম্পূর্ণ নিজেরভাবে এডিট করার, বিকজ আমি যখন এডিট করব জিনিসটা একদম নর্মাল একটা মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে এডিটটা হবে, নট টু ফ্ল্যাশি, নট টু মেনি ট্রানজিশনস। আর আমি যখন এডিট করি আমি এটা মেক শিওর করি যে আচ্ছা এই ভিডিওটা যদি আমি দেখতাম আমার ফিডে তাহলে আমি কতক্ষণ দেখতাম ভিডিওটা। জেনারেলি এখন মানুষের অ্যাটেনশন স্প্যান এত কম, মানুষ 3 সেকেন্ড একটা ভিডিও যদি ভালো না লাগে ওরা স্ক্রোল করে যায়। সো আমার অন অ্যাভারেজ আমার ভিডিওর আমি জেনারেলি 1 মিনিট পর্যন্ত ভিডিও দিই, সো আমার অ্যাভারেজে 15 to 20 সেকেন্ড পর্যন্ত ভিউজ আসে।